এনটিভি ইউরোপ প্রবাসীদের অনুষ্ঠানটি লন্ডন স্টুডিও কর্তৃক প্রচারিত। আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম এবং অভিনন্দন শুভেচ্ছা। আপনারা জানেন প্রবাসীদের অনুষ্ঠানটি প্রবাসীদের সুখ এবং দুঃখ এবং প্রবাসীদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরা কথা বলে থাকি। অর্থাৎ আমরা বাংলাদেশকে নিয়ে ভাবি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং বাংলাদেশের আমরা যেহেতু রিমিটেন্স দিই তাই দেশকে নিয়ে আমাদের কথা বলার অধিকার আছে বিধে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর, গণতন্ত্র ভবিষ্যৎ, বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ভাবনা বিষয়ক আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসাবে যিনি আসছেন আমি পরিচয় করাই দিচ্ছি। আমার ডাইনে যিনি আছেন উনি এমডি হাসনাত আল হাবিব, ভাইস প্রেসিডেন্ট ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ইউকে অ্যান্ড কমিউনিটি লিডার্স, উনি লুটনে থাকেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আমি পরে যিনি আছেন উনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, উনি ফিনল্যান্ডবাসী, যদি লন্ডনে থাকেন, ইঞ্জিনিয়ার জাহিদ মন্নান সাহেব। উনি আরও এখানে বহুবার কথা বলার জন্য আসছেন, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে উনি কথা বলবেন আজকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। পরে পরিচয় করে দিচ্ছি আমাদের এই ব্রিটেনের আমাদের কমিউনিটির বিশিষ্টজন এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে। উনি সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কৃষক দল ইউকে, অর্থাৎ সেন্ট্রাল, উনি নেতা কৃষক দলের বাংলাদেশের, এবং সাউথ হল বাংলাদেশের কমিউনিটির বিশিষ্টজন, এবং এখানে উনি কনজারভেটিভ পার্টি নিয়ে কাজ করেন এবং গত বছর উনি কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচন করেন এবং বাংলাদেশি সাউথ হল থেকে ওই এলাকার 10 জন বাংলাদেশিকে তিনি গত বছর সাউথ হল থেকে নির্বাচন করেছেন। ধন্যবাদ জনাব শাহ মোহাম্মদ ইব্রাহিম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, ধন্যবাদ জলিল ভাই আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করানোর জন্য। ধন্যবাদ। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাই। আমরা আজকের আমাদের এই অনুষ্ঠানটা শুরু করব। আপনারা জানেন যে একটি রক্তক্ষয়ী 17 বছর এই বাংলাদেশের স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, যাদের রাজনৈতিক মূল দর্শনটাই ছিল হত্যা, দর্শন, লুণ্ঠন, ব্যাংক লুণ্ঠনকারী, রেমিটেন্স পাচারকারী হিসেবে তারা, এটাই ছিল তাদের মূলনীতি। এই রাজনীতি করে বাংলাদেশের গণতন্ত্র, ভোট অধিকারকে তারা ভুলুণ্ঠিত করেছিলেন। বিগত 17 বছর বিভিন্ন রাজনৈতিক দলগুলি আন্দোলনের মাধ্যমে, অর্থাৎ গত বছর যে আপনারা জানেন আমরা এটাকে বলি 36 জুলাই, অর্থাৎ কন্টিনিউ করে তারা যে 5ই আগস্ট এই আন্দোলনটাকে ছিনিয়ে আনছিলেন। এই 1 বছর বর্ষপূর্তি আমরা কথা বলবো আজকে। আমরা সর্বপ্রথমে আমার ডাইনে যিনি আছেন উনি মানবাধিকার নিয়ে কাজ করেন, ওনার কাছে আমি সর্বপ্রথমে আমি জানতে চাইব যে এই সরকারের যে একটা লন্ডভন্ড অবস্থাতে ডক্টর ইউনূস সাহেব উনি অন্তর্বর্তীকালীন একটা ক্যাবিনেট নিয়ে উনি কাজ করছেন, আমরা এই 1 বছরে আমাদের কি অর্জন করলাম? থ্যাংক ইউ জলিল ভাই কোশ্চেন করার জন্য। আমি মনে করি যে আমাদের যে জনমনের যে প্রত্যাশাটা তো আসলে আকাশসম। সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কেন, অন্য যে কোনো এক্সপিরিয়েন্সড কোনো সরকারও যদি আসতো, যাদের সরকার চালানোর অভিজ্ঞতা আছে, তারাও হয়তোবা এই আকাশসম প্রত্যাশা পূরণ করা তাদের দ্বারা সম্ভব না। তবে উনি 1 বছরে যে অর্জনটা করেছেন সেটা আমি মনে করব সাগরতুল্য। তো আপনি যদি দেখেন শেখ হাসিনা যেভাবে সে পালাই গেল, শুধু তাই না, একটা রাষ্ট্রের প্রধান নির্বাহী পালাই গেছে, যে অবস্থায় তিনি ক্ষমতা নিয়েছেন বা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান নির্বাহীর পাশাপাশি সংসদের স্পিকার সেও পালাইছে, আপনার গভর্নর ডাকেশ্বরী মন্দিরের পুরোহিত পালাইছে। তো এমত অবস্থায় আপনার অর্থনৈতিক দিকটা যদি চিন্তা করেন তো পুরো ব্যাংক সহ সব দেউলিয়া করে দিচ্ছেন, প্রায় 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে। ওটা উনি নিয়ে আসছে, আমরা জানতে পারলাম যে ব্যাংক মোটামুটি সচ্ছল। হ্যাঁ, তো তারপরেও দেখেন আসার সাথে সাথেই কিন্তু সবাই কিন্তু ঋণের টাকা ফেরত পাওয়ার জন্য কিন্তু আদনানি গ্রুপকে উনি টাকা দিয়ে দিয়েছে। তো এমত অবস্থায় দেশে তো একটা আসলে ফ্যামিন হওয়ার কথা ছিল, এই ফ্যামিনটা কিন্তু হয়নি। তারপরে আপনার যে আনরেস্ট সিচুয়েশন, এখানে যদি একটা গৃহযুদ্ধ লেগে যেত সেটাও কিন্তু অবাক হওয়ার কিছুই ছিল না। সেই গৃহযুদ্ধটাও কিন্তু কাটিয়ে উঠতে পারছেন উনি। তো আবার এরকম বিপ্লব হলে অনেক সময় দেখা যায় যে পাল্টা বিপ্লব হয়। আওয়ামী লীগ বা ইন্ডিয়া এরা একত্রিতভাবে
সেনাবাহিনীর ভিতরে বা অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে মিলে পাল্টা বিপ্লব তো করতে পারত, সেটাও কিন্তু হয়নি। এটা শুরুটা কিন্তু হয়েছিল, আমরা যদি আপনাদের মনে থাকে, আমাদের এটা বিচারকরা কিন্তু একটা কুয়ের আয়োজন তারা করছিল সেখানে, সেটাকে প্রতিহত করা গেছে। তো এর ভিতরে আপনার প্রায় 200-এর মতো বিভিন্ন ধরনের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বা এরকম ওয়ান আফটার অ্যানাদার তারা আসছে। কোন অংশটাতে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আপনি মনে করেন কি এটাকে কাটিয়ে উঠতে পারছে সরকার? সেটা তো 100% অবশ্যই না। আচ্ছা, সেক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন। তারপরে আপনার গত সানডেতে আমি একটা বাংলাদেশ আমার দেশ পত্রিকার একটা রিপোর্টে দেখলাম, সরকারের ভিতরে থাকা 4 জন উপদেষ্টা তারা আওয়ামী লীগদের রিইনস্টেট করার জন্য তারা এখনো উঠে পড়ে লেগে আছে সরকারকে সহযোগিতার জায়গায়। তো এদেরকে তো স্যাক করা দরকার ছিল, রাদার তারা রিইনস্টেট করছে। তো একজনের নাম যেরকম উনি হয়তো এক পূর্ত মন্ত্রণালয়ে তাকে করা হয়েছে। তো সবাই যদি অসহযোগিতা করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আন্দোলনটার পরে তাদের যে মূল কথাই ছিল যে সংস্কার বিচার, ডিজিএফআই তো হাত দেওয়া হয় নাই, সেনাবাহিনী তো হাত দেওয়া হয় নাই, অ্যাডমিনিস্ট্রেশনে তো আপনার মন্ত্রণালয় সেভাবে কিছুই করা হয় নাই। Therefore, মানে there are lots of things to do. আমরা আপনার কাছে আবার ফিরে আসবো জনাব ইঞ্জিনিয়ার জাহিদ মমিন ভাই, আপনি কি মনে করেন আমাদের এই 1 বছর? হ্যালো, আসসালামু আলাইকুম, কলার কে কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন। আচ্ছা ভাই, আমি ম্যানার পার্ক থেকে বলতেছি। জি, আমি কি স্টুডেন্ট বলতেছি? জি বলেন, আমি শুনছি, পরিচয় দিন আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাম আবুল, আমি ম্যানার পার্ক থেকে বলতেছি। তো আপনার তো অনুষ্ঠান এই মাত্র শুরু হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় জানে আপনারা প্রথমে যে আপনারা যে প্রেজেন্টার, হ্যাঁ, আমার মনে হয় যে আপনি প্রথমেই শুরু করে দিয়েছেন যে বিগত সরকারের দোষ আপনিই শুরু করে দিচ্ছেন। তাহলে ওই আলোচক বৃন্দ এখানে কি জন্য আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বলার জন্য। বলেন। 17 বছর তো হাসিনা 15 বছর ছিল, ওই 2 বছর ছিল ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন। ওরা তো তারাই যা অন্যদেরকে পিটিয়ে টিটিয়ে ঠ্যাং ঠ্যাং লেখালেখা করে দিচ্ছে। তো এইগুলো আপনার হাসিনার উপরে দোষটা পাচ্ছেন কেন? হ্যাঁ, তা আপনাদের কথাবার্তা মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কি জানি ইনফরমেটিভ মানে রং আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ বলার জন্য, থ্যাংক ইউ। আপনি আলোচনা শুনেন, আমরা অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে 1 বছরের যে? আমি মনে করি আমাদের সবচেয়ে বড় পাওনা যেটা হচ্ছে, আমরা গিফট হিসেবে আমরা ডক্টর ইউনূস স্যারকে পেয়েছি, যার কারণে আমরা শুধু ডোমেস্টিক না, মানে ইন্টারন্যাশনালি আমরা একটা বৈধতা পেয়েছি। না হয় ইন্ডিয়া এবং হাসিনা সরকার বাংলাদেশকে জঙ্গলিবাদ হিসাবে আরো অনেক রকম কনসিকুয়েন্সেস আমাদেরকে শো করে দিত। এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা, যার কারণে স্টেবল লাইফ। আমরা সাধারণত কথা বলতে বলি যে একটা বিশ্বযুদ্ধে শেষ হলে গৃহযুদ্ধ স্টার্ট হয়, নিজেরা লাগে, যেটা বাংলাদেশে ওই পরিমাণ যাইতে পারে না, যেটা হয়তো আমরা দেখতেছি অনেক রাজনৈতিক দলরা একে অপরের সাথে টম অ্যান্ড জেরি খেলতেছে। আপনার কথা মনে হচ্ছে কি তাহলে গোপন যে একটা গেরিলা যুদ্ধ বাঁধানোর জন্য চেষ্টা করছে? এটাই শুধু ওটা না, বাংলাদেশকে জঙ্গলিবাদ রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে এরা শো করে, ইন্ডিয়া স্পেশালি শো করে। ইন্ডিয়া অনেক আগে বাংলাদেশকে নিয়ে যাওয়ার ট্রাই করতো এবং হাসিনাকে ব্যাক করিয়ে বসে। মেজর সাদেকের নেতৃত্বের কথা বলছেন? অবশ্যই, কারণ ওনারা অলরেডি, আমি আজকে শুনতেছিলাম যে ওনারা ভিতরে আর্মির ভিতরে এখন পর্যন্ত রয়ের অনেক এজেন্ট যারা অনেক গেরিলাদেরকে দিতেছে, ট্রেনিং দিতেছে এদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তারপরে আপনি ইকোনমিক দেখেন, ইকোনমিকে ভাই যেটা বলতেছিল, এত ভঙ্গুর অবস্থা একটা দেশকে উনি যে পরিমাণ মানে ইকোনমিক স্টেবল করে নিয়ে আসছে, আমাদের রিজার্ভ যে পরিমাণ উনি বাড়াই নিছে, এটা অন্য কারোর দিকে সম্ভব না। এবং আমাদের ওনার মতো নেতা আর দ্বিতীয় কাকে আমরা চয়েস করতাম? তো ওই অর্থে আমি খুবই পজিটিভ, আমি স্টিল বিলিভ করি উনি আরও দূর এগিয়ে নিতে পারবে আমাদের দেশকে। ধন্যবাদ জনাব ইব্রাহিম, রাজনীতি বিশ্লেষক। আপনার কাছে প্রশ্ন যে এই যে 17 বছরের আন্দোলন প্রক্রিয়ার মাধ্যমে গত বছর যে আমরা ছাত্র জনতার আপনার যে আন্দোলনের মাধ্যমে যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে যে ওনারা দুজনে বলল, এখন আমাদের
আরো কি কি প্রক্রিয়ার মাধ্যমে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসার জন্য নির্বাচন অলরেডি ফেব্রুয়ারিতে হচ্ছে, এখন 1 বছরের যে সংস্কারগুলির আরো কি কি বাকি বা কি করণীয় উচিত আমাদের সরকারকে? ধন্যবাদ জলিল ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, এনটিভির যারা দেশ এবং প্রবাসে থেকে এবং বাংলাদেশ থেকে এবং ইংল্যান্ডে বা ইউরোপের থেকে দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি ধৈর্য সহকারে আলোচনা করে শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একজন কলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনাকে দিয়েছেন যে গত 17 বছর না, এটা ছিল 15 বছর 8 মাস বা 9 মাস, 15 বছর 8-9 মাসের একটা ফ্যাসিবাদের শাসন ছিল। কিন্তু আপনি যে উপস্থাপক হিসেবে প্রথমেই সরকারের সমালোচনার জন্য বলছেন, বিশেষ সরকারের মানে বিগত সরকারের সমালোচনা এবং প্রেজেন্ট সরকারের তাদের যে সংস্কার বা আইন এবং নির্বাচন, তারা যে 3টা জিনিসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসছে এই বিষয়ে জানতে চাচ্ছেন। সর্বপ্রথম আমি বলবো যে 17 বছর 2 বছর যে আর্মি সরকার ছিল, আর্মির আমলে কিন্তু টোটাল বাংলাদেশের গণতন্ত্রকে তারা একবারে নষ্ট করে 111 উনি যেইভাবে বললো যে কারে কারে পিটাইছে গিয়েছে সবাইই পারছে, এটা ছিল অগণতান্ত্রিক। যে কারণে গত 15.5 বছর বলেন আজ পর্যন্ত ওই লোকগুলোর কথা কেউ মুখে আনে না এবং তারা বাংলাদেশে আসার সাহসও রাখে নাই, বিগত সরকারের আমলও রাখে নাই, ভবিষ্যতে পারবে না, কারণ তাদের যে অপকর্ম ছিল সেনা শাসনের 2 বছরের। সেই দিক থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি মিস্টার ওয়াকারকে, যিনি 1 বছর যাবৎ অনেকগুলো বিপ্লব হওয়ার যে সম্ভাবনা ছিল এগুলোকে মানে প্রতিহত করেছেন। যদি আর্মি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা না করতো তাহলে আজকের যে 1 বছর পূর্তি হয়েছে, একটা বিপ্লবী সরকার তো আর হয় নাই, যেহেতু একটা সরকারের পতন হওয়ার পরে কিন্তু অন্য আরেকটা বিপ্লবী সরকার হয়। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান বলছিল যে একটা নির্বাচিত সরকার যেন আসে, দেশনায়ক তারেক রহমানের বহুদিনের প্রতীক্ষা এবং উনি 17 বছর এই দেশে ছিলেন এবং 15 বছর ওনার যুদ্ধ ছিল ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে। উনি একটাই বলতো যে আমাদের গেট ব্যাক বাংলাদেশ এবং আরেকটা জিনিস বলতো যে আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। সকলের ভোটের অধিকারের জন্য লড়াই ছিল, সংগ্রাম ছিল। 1 বছরে ইনফ্রাস্ট্রাকচার এতটাই মানে আইনি ইনফ্রাস্ট্রাকচার উইক ছিল যে দলীয়করণ ছিল, ফ্যাসিবাদের সব দোসররা প্রত্যেকটা সেক্টরে বসা ছিল, যেই কারণে আপনার সংস্কারটা সহজ হচ্ছে না। এবং নির্বাচনও কিন্তু আপনারা যেরকমভাবে দেখতেছেন যে নির্বাচন, আমাদের নেতা প্রায় কিন্তু গত বছর থেকেই বলতেছিলেন যে নির্বাচনের প্রক্রিয়া আমরা যাচ্ছি, কিন্তু নির্বাচন কিন্তু এত সহজ না, অনেক হিডেন এবং অনেক ষড়যন্ত্র কিন্তু পিছনে কাজ করছে। সেই সব কিছুর বাধা বিঘ্নতা পেরিয়ে আমরা আমাদের জনমত সৃষ্টি করতে হবে। পাবলিকের সাথে আমাদের দল যে বিএনপি ভালো সুসম্পর্কিত গঠন করার জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে এবং যারা যদি ছোটোখাটো যারা কোনো অপরাধের সাথে জড়িত তাদেরকে আবার হুঁশিয়ারি করা দেওয়া হয়েছে এবং অনেককে বহিষ্কার করা হয়েছে। এবং আরেকটা জিনিস আমি বলবো আপনাকে, আপনার আলোচনা অবশ্যই আমি পরবর্তী আসবো, এই যে মব জাস্টিস হচ্ছে বাংলাদেশে বর্তমানে ইউনূস সাহেবের আমলে, এখন মব জাস্টিস হওয়ার সুযোগটা কীভাবে হচ্ছে বুঝছেন? আমি বলি, একটু এক্সপ্লেন করি। একটা ঘটনা হইল বাঙালির ব্যবসা নিয়ে পাথর দিয়ে মাইরা ফেলাইলো বিএনপির নেতারে, অথচ 2 দিন পরে নিউজ হইল যে বিএনপির লোকেরা চাঁদাবাজির জন্য মাইরা ফেলেছে। এটা কিন্তু একটা রিউমার গুজব ছড়াইয়া মানে সরকারকে বিভাগে ফেলাচ্ছে বিএনপির সুনাম নষ্ট করার জন্য। এখানে একটা দেশি ষড়যন্ত্র এবং একটা ফেসিবাদের দোসরদেরও কিছু কাজ আছে। কয়েকদিন আগে দেখছেন সাংবাদিক তুষার হত্যা, 2 ঘন্টা আগে কিন্তু নিউজ হচ্ছে উল্টাপাল্টা, 2 ঘন্টা পরে আবার সততা বেরিয়ে আসছে। যে এগুলো সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, আপনার সাথে থাকুন ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার কাছে প্রশ্ন, এই যে এনসিপি যে রাজনৈতিক দলটা, ছাত্র তরুণরা যে দলটা গঠন করলো রাজনৈতিক দল হিসেবে তাদের পথ চলা, দলটির ভবিষ্যৎ কি? ধন্যবাদ। তাদের মধ্যে দেখলাম চাঁদাবাজিটা, যে ব্যাপারে আপনার মতামত কি? ধন্যবাদ। প্রথমত এই নতুন রাজনৈতিক দলকে তাদেরকে আমি স্বাগত জানাই। আর যখন তারা সর্বপ্রথম দল আত্মপ্রকাশ করলো, সেখানে আমি ফ্যাসিবাদ বিরোধী বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতারা তাদের মঞ্চে গিয়েছে, তাদেরকে সমর্থন জানিয়েছে। তো আমি মনে করি যে ভারত বিরোধী, আওয়ামী বিরোধী এবং বাংলাদেশপন্থী আরেকটা রাজনৈতিক শক্তির উত্থানের খুবই প্রয়োজন। তো এটা তো এতদিন একটা মাত্রই দল ছিল, যে দলটা ভারত বিরোধী, আওয়ামী বিরোধী এবং বাংলাদেশপন্থী, দলটার নাম বিএনপি। এই দলটাকে ধ্বংস করার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। দেয়ারফর তো
ভারত বিরোধী এরকম একটা দল, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস একটা আরেকটা দল, আমি মনে করি এনসিপি এরকম একটা দল হবে। তো এই দলটার আগে আসা খুবই প্রয়োজন। তবে আর একটা জিনিস আমি খুব সুন্দরভাবে লক্ষ্য করছি যে আপনি দেখেন বিএনপি এবং এনসিপি এই দুইটা দলকে আপনি টার্গেট করে আপনার কিছুটা তো অনিয়ম হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, আমরা কোনোটাই অস্বীকার করছি না। তো কিছু কিছু মানুষের দ্বারা কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এই জিনিসটাকে এমনভাবে হাইলাইটস করা হয়েছে যেন এই দুইটা দল মানুষের মন থেকে উঠে যায়। তাদেরকে একটা ভিলেন হিসেবে, যারা ছিল হিরো গত বছর জুন জুলাইতে যারা হিরো ছিল, তাদেরকে ভিলেন বানানোর একটা প্রক্রিয়া এটা ভারত হাতে নিচ্ছে। হ্যাঁ, তো আর সেই জিনিসটাই ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আর একটা এর বাইরে যদি আর একটা জিনিস বলি, দেখেন এই নতুন ছেলেরা এরা চাচ্ছে যে নতুন বন্দোবস্ত, হুইচ ইজ গুড, আমরা তো এটাই চাই। কিন্তু নতুন বন্দোবস্ত যারা চায়, কিন্তু তারা হাঁটছে আবার পুরনো পথে হেঁটে আপনি তো নতুন বন্দোবস্তর কোনো রাস্তা তো খুঁজে পাবেন না। সেটাই সেরকমই। আর একটা তাদেরকে দায়ী করা যায় কিনা, অবশ্যই না, কারণ এই বাচ্চাগুলো তাদের গ্রুমিং, তাদের দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের যে গ্রুমিংটা হয়েছে এর জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ উনি প্রথমেই এটার যে ক্রেডিটটা দিয়ে দিয়েছে ছাত্রদেরকে। 8 তারিখ উনি দেশে আসলো, আবার পরবর্তীতে কি করলো, মাস্টার মাইন্ড বানাইলো এক ছেলেরে, ওই মাহফুজ আলম রে। ওইটা তার ইনএক্সপেরিয়েন্স থেকে না 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 না, এডি করে ঠিক। তার দরকার ছিল সংস্কারের জন্য বুদ্ধিজীবীদেরকে ডাকানো, সারা বাংলাদেশে যারা সুশীল ছিল, যারা ফেসিবাদের আমলেও গণতন্ত্র নিয়ে কথা বলছে, মানুষের কল্যাণের জন্য কথা বলছে, মানুষের অধিকার নিয়ে কথা বলছে, এমন কাউকে কি উনি ডেকেছেন? ডাকেননি। উনি কি করলেন, ওই 4-5টা এনসিপির নেতাদের হাতে, এনসিপির যারা নেতা নেতৃত্ব রয়েছে তাদেরকে সারা বাংলাদেশের স্টুডেন্টরা স্যালুট দিত তাদেরকে ওই সময়টাতে, আন্দোলনের সময়। কিন্তু তারা কিন্তু ওই আন্দোলনের পরে যখন শেখ হাসিনার পতন হলো, ফেসিবাদের পতনের পরে কিন্তু তারা তাদের ওই যে জনতার কণ্ঠের আওয়াজে কিন্তু যায় না, তারা লিপ্ত হয়ে গেল বিভিন্ন ক্ষমতার মধ্যে। তারপর ক্ষমতার অপব্যবহার করছে। আবার কি হলো, 1 বছর পরে যখন জুলাই সনদ ঘোষণা হবে 5ই আগস্ট, ওনারা কোথায় ছিলেন? কক্সবাজারে। ওয়াই? এটা বাংলাদেশের মানুষ তো জানতে চাইছে। তারা যদি এই জুলাই সনদের মঞ্চে না আসবে, ডক্টর ইউনূসের প্রতি তাদের যদি অনীহা থাকতো, তারা আরেকটা মঞ্চ তৈরি করতো, করে বলতো না আমরা এই প্রস্তাবনাগুলো দিয়েছিলাম, মানে না এটা হয়েছে। কিন্তু এটি না করে তারা পিকনিকে চলে গেলে, ছেলে খেলার মতো 4-5 ছেলে পেলের উপর আমরা এত ভরসা করলাম, এত সম্মান দিই, এবং আবার তারা হুট করে আবার 2 দিন যাবত চলে আসতেছে, আসছে কি বলে নির্বাচন হবে না, এই যে একটা কি পাটোয়ারি বলতেছে। তো এইরকম কথা, বিশৃঙ্খলা কথাবার্তায় দেশের শৃঙ্খল কিভাবে আসবে? না, এই জিনিসগুলো আসলে কেন হয়েছে জানেন? এদের গ্রুমিংটা হয়েছে আপনার ইন্ডিয়ার। আমি ভাইয়ের কাছে যাচ্ছি। আমরা ইন্ডিয়া তো আমাদেরকে উত্তপ্ত করে রাখার জন্য সর্বদাই চেষ্টা করবে। ইন্ডিয়া তো আমাদের চিরশত্রু, সার্বভৌমত্বের। জি বলেন। অলরেডি আপনার ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, ওই যে যেটা বললো যে এনসিপি অলরেডি বলে দিচ্ছে যে নির্বাচন তারা হইতে দেবে না। এখন এই ব্যাপার আপনার যে গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের অলরেডি ঘোষণা হয়ে গেল, এখন এটা প্রবাসী হিসাবে আপনার মতামত কি? এনসিপি তো আপনার মানে জুলাই আন্দোলন পর্যন্ত ওরা তো কোনো ধরনের কোনো পরিকল্পিতভাবে আসে নাই। ওরা জাস্ট দেশের বিশৃঙ্খলগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য, দেশে গণতন্ত্র ফিরায় আনার জন্য জাস্ট আন্দোলন করছে। কিন্তু যখনই ওটা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তখনই তারা ভাবতেছে যে না, আমাদের তো একটা পার্টি দরকার। আচ্ছা, আমাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা ব্রেক থেকে এসে আমার ভাইয়ের কথা দিয়ে ধন্যবাদ দর্শকবৃন্দ আমাদের সাথে থাকার জন্য। ইঞ্জিনিয়ার জাহিদ মান্নান সাহেব, আপনার কাছে আমরা যে আবার ফিরে আসলাম, আমাদের প্রশ্নটা ছিল যে এনসিপির যে রাজনৈতিক ভবিষ্যতের, উনি বলছে আর কি আপনি অ্যাড করবেন কি? এনসিপি হচ্ছে বাংলাদেশের জন্য খুবই নতুন একটা সংগঠন, নতুন দল। এরা আমাদের 24-এর গণ আন্দোলনের, সংস্কার আন্দোলনের মেন নায়কেরা। আমরা এদেরকে রেসপেক্ট করতে চাই। এদের ভুল ভ্রান্তি হবে, থাকবে, আমরা ওদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত এবং এদেরকে আমরা অনেক হেল্প করা উচিত। কিন্তু প্রবলেম হচ্ছে, হ্যাঁ বলতেছি আমি,
প্রবলেম হচ্ছে এদের ভিতরে যারা আসছে এদের ভিতরে অনেক আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢুকে গেছে, যার কারণে এরা প্রশ্নবিদ্ধ করার জন্য শুধু এনসিপিকে না, ইভেন বিএনপি আরো অন্যান্য দলগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগ ইন্ডিয়া সব সময় কাজ করতেছে কন্টিনিউয়াস, এনসিপিকে যেন মাঠ থেকে কমপ্লিটলি আউট করে দিতে পারে এবং বিএনপিকেও সেম। এরা ইন্ডিয়া এবং আওয়ামী লীগ সিরিয়াসলি কাজ করতেছে, সুতরাং আমরা সিরিয়াসলি না মানে পথে না চলে, হ্যাঁ ভুল পথে অবশ্যই ওরা ওভাবে ওদের খেয়াল রাখতে হবে যেন ওদেরকে যেন কেউ ভুল পথে না নিয়ে যেতে পারে। আর যেহেতু অনেকগুলা দল, মানুষও বেশি, বিভিন্ন মতামত থাকবেই, কিন্তু দেশের স্বার্থে আমরা সব দল যেন একসাথে থাকি সবসময়। নির্বাচনটাকে ফেয়ার করতে হলে কি করণীয়, সংস্কারের মধ্যে কি অংশটুকু করা দরকার প্রবাস থেকে আপনার মতামত? নির্বাচন যদি আপনার ফেয়ার করতে হয় অবশ্যই আমাদেরকে সংস্কার, স্পেশালি আগের সরকার আমল তো সব রয়ে গেল না, অবশ্যই প্রত্যেক সেক্টরে আপনার ডিসি, এসপি, তারপরে ওসি, টিচাররা যারা আছে, তার ইউএনও সবাই তো পুরানা আওয়ামী লীগের দোসররা সবগুলা। ওখানে আমার মনে হয় আগে সংস্কার খুবই তাড়াতাড়ি করা উচিত, কারণ হচ্ছে না হয় আমরা তো নির্বাচন হবে কি না, হ্যাঁ শুধু পুলিশ না, সব জায়গাতে তো সবগুলাতে তো আওয়ামী লীগের সেট করা লোকগুলো এখনো, তো ওরা সব সময় তো কিভাবে এটা বানচাল করে দেওয়া যায় বা এনসিপিকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে এদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখা যায়, যেটা ওরা বলতেছে যে পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি যে বলতেছে আমরা নির্বাচন যাব না, এখন ওরা কে ইনফ্লুয়েন্স করতেছে এটা দেখার বিষয়, ওদেরকে কে এইভাবে পথ থেকে সরাইতেছে। কারণ ওর আন্দোলন তো মেইন ছিল মানুষের ভোটার অধিকার নিশ্চিত করা, মানুষের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করা, তো এগুলো তো অনেকটা হয়েছে। এখন নির্বাচন তো দিতেই হবে, না হয়তো দেশে ইনভেস্টমেন্ট আসবে না, দেশে মানুষ ভরসা পাবে না বাংলাদেশে কিছু করার জন্য। গণতান্ত্রিক সরকার খুবই ইম্পর্টেন্ট, যেটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা স্বীকৃতি দেবে না হয়। ধন্যবাদ আপনার কাছে। আমরা ফিরে আসবো আমাদের ইব্রাহিম ভাই, রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতির ভাষায় তো কথা বলতে হবে, তাই না? এখন আমাদের বিএনপির আপনার ভবিষ্যৎ, এই যে চাঁদাবাজিটা যেটাই হচ্ছে, আমরা কিন্তু মিডিয়া তো বলতেছে, আপনি একটু বলছেন, এখন এই যে আপনার সোশ্যাল মিডিয়ায় বিএনপির বিরুদ্ধচারণ করে বিভিন্ন প্রকারটা চলতেছে, বিএনপি এই ব্যাপারে কি ভূমিকা নিচ্ছে? তাদের তো মিডিয়া আমরা দেখছি না। জি ধন্যবাদ দর্শক এবং ভাই। বিএনপির ব্যাপারে প্রপাগান্ডা তো সবসময় দেখেন না, আপনার 5 আগস্টে সরকারের মানে ফেসিবাদের পতনের পরে 6 আগস্ট থেকেই বিএনপির বিরুদ্ধে লাগা পড়ছে এই ফেসিস্টদের, যে ফেসিবাদের যে দোসররা। তো আমরা চাচ্ছি যে আমাদের দেশে একটি অবাধ সুষ্ঠু একটি নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে দেশের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি আসনে সংসদীয় প্রার্থীরা নির্বাচিত হয়, সংসদে আসলে বাংলাদেশে এক নতুন করে বাংলাদেশকে সাজানো হোক। কারণ ফেসিবাদের আমলে যে এমপিগুলা মন্ত্রীগুলা ছিল পুরা সংসদ ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে কিন্তু দেশের অবস্থা কিন্তু অনেকটা নড়বড়ে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে দুর্নীতিগুলো ছিল এগুলো গত 1 বছরে সংস্কার করা কতটুকু সম্ভব হয়েছে অনেকেরই জানা, যে কতটুকু সম্ভব হচ্ছে না অনেকে আপনারা আরো ভালো জানেন, যেহেতু প্রত্যেকের কাছে ইয়েগুলো রয়েছে, মানে ডিভাইসগুলো রয়েছে। তবে বিএনপির বিরুদ্ধে যতগুলো প্রপাগান্ডা, আমি 2টা প্রপাগান্ডার কথা বলবো। প্রথমটা হচ্ছে পাথর দিয়ে যে একটা আমাদের সোহাগকে হত্যা করা হলাম, যুবদল কর্মী, এটাকে আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে। গতকালকে যে সাংবাদিককে গাজীপুরে হত্যা করলো, এটাও আমাদের উপর, সত্য কিন্তু জেনে যাচ্ছে। তাই আমাদের মিডিয়া সেলের জনাব আলমগীর সাহেব বলেন, পাবেল ভাই গত পরশুদিনে একটা মিটিংয়ে বলছিলেন যে আমাদের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা করে, যারা মব পার্টি, এনসিপি বলেন, জামাত ইসলামের, জামাত শিবিরের, পাশের কেল্লা বলেন, তাদের সদস্য হইতে গেলে শর্ত থাকে 10টা ফেক আইডি থাকতে হইব। কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কোনো ফেক আইডি নাই, আমাদের নিজস্ব আইডি দিয়ে আমরা প্রবাসীরা যারা দীর্ঘদিন প্রবাসী ছিলাম, প্রবাসের ইংল্যান্ড সহ পৃথিবীর বহির্বিশ্বের প্রত্যেক দেশে যে জাতীয়তাবাদী দলের প্রবাসীরা ছিল, তাদের নিজস্ব আইডি থেকে ফেসিবাদের বিরুদ্ধে গত 15 বছর লড়াই করে গিয়েছে। এখনও প্রত্যেকটা প্রপাগান্ডার বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে লড়াই করে যাচ্ছে। আমি মনে করি আমাদের দল থেকে প্রবাসীদেরকে মূল্যায়ন করা উচিত। যদিও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
ওনার শ্বশুরের মাহবুব আলী খানের ইয়েতে মৃত্যুবার্ষিকীর সভাতে রয়্যাল রেজেন্সিতে লন্ডনে বলেছেন যে আমিও একজন প্রবাসী। আমি আজ থেকে 4 মাস আগে একটা স্ট্যাটাসে লিখেছিলাম যে প্রবাসীরা বঞ্চিত হচ্ছে, তারেক রহমানও একজন প্রবাসী। সেই সুবাদে একজন লিখেছিলেন তারেক রহমান প্রবাসী নয়, উনি রাজনীতিবিদ। আমি বলছিলাম রাজনীতিবিদ প্রবাসী থাকে তো প্রবাসীতে, যেহেতু আমাদের লিডার নেতা নিজেই বলেছে উনিও আমাদের একজন অংশ এবং ওনার হৃদয়ে আমাদের জন্য স্থান রয়েছে, উনি আমাদের জন্য অবশ্যই কিছু একটা করবেন। ওনার ফাদার বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করেছিলেন এবং উনিও প্রবাসী, তারেক রহমানও প্রবাসীদের জন্য কিছু একটা আমাদের জন্য করবেন, আমাদের পরিবার দেশে যারা রয়েছে তাদের জন্য করবেন, জুলাই যোদ্ধাদের জন্য করবেন এবং আহত বিএনপি কর্মীদের জন্য করবেন। এই ফেসিবাদ আন্দোলনে যারা আহত নিহত প্রত্যেকের পরিবারের পাশে উনি দাঁড়াচ্ছেন। আপনার খবর নিয়ে দেখেন তারেক রহমান নামে একটা রয়েছে, একটা সংগঠন রয়েছে অনেক এতিম বাচ্চাদের পাশে। এবং আপনারা দেখেছেন ছোট্ট একটি 5 বছরের বাচ্চা, সে ভালো ফুটবল খেলতে পারে এবং ওর যে ফুটবলের কৌশল অত্যন্ত চমকপ্রদ। এইটা আমাদের লিডারের দৃষ্টিকোণ হয়েছে। উনি আমাদের ঢাকা উত্তরে যে বিএনপির যে আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক ফুটবলার অধিনায়ক, ওনাকে ওই চাঁদপুরের বাসায় ওই বাচ্চার বাড়িতে পাঠাইছে এবং ওই ছেলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিছে। উনি লন্ডনে বসে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের খোঁজ খবর রেখে যাচ্ছেন। আশা করি বাংলাদেশ ওনার কাছে নিরাপদ হবে। আগামী দিনে ভোট হবে, ভোটের জন্য আমরা অপেক্ষা করছি। আচ্ছা, আমাদের ভাইয়ার সাথে একটু অ্যাড করব। আচ্ছা বলেন, বলেন। আপনারা যদি বিএনপির ইতিহাস দেখেন লাস্ট 53 বছর থেকে আমাদের প্রত্যেকটা বিএনপির মানে শহীদ জিয়ার টাইম, বেগম খালেদা জিয়ার টাইম গুলা হচ্ছে বাংলাদেশের জন্য বেস্ট টাইম। নিরাপদ ছিল নাকি? শুধু নিরাপদ না, আপনাদের 2006 সালে যখন লাস্ট বিএনপি ছিল তখন ঢাকাতে পকেট মার পর্যন্ত ছিল না, যখন র্যাব গঠন করা হয়েছিল। নিজ দলের অনেক নেতা কর্মী তারা বিশৃঙ্খলা ওই সময় আপনি না শুধু আপনি সন্ত্রাসী না, শুধু একটা পকেট মারও ছিল না ঢাকাতে। ঢাকা শহরের রাতে মানুষ খালি হাঁটতো, কোনো চাঁদাবাজি ছিল না, কিছু ছিল না। কিন্তু বিএনপির একটা জায়গায় সবচেয়ে বড় দুর্ভাগ্য, তার প্রতিপক্ষ ছিল একটা টেরোরিস্ট গ্রুপ আওয়ামী লীগ। ওদের সাথে চলতে গিয়ে বিএনপিতে অনেক সন্ত্রাসী। কোথা থেকে বলছি আমরা কল দিচ্ছি একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, বলুন কি কলার কোথা থেকে বলছেন, পরিচয় দিন। আসসালামু আলাইকুম ভাই, আমি তো মিনাপাক্তি বলছি। জি, আমি মিনাপাক্তি বলছি। একটু আগে কথা বলছিলাম, আমি কি আবার বলতে পারবো? একটু আগে কথা বলছিলাম, বলুন। হ্যাঁ বলেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের ইসলাম শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে ওই যে আপনাদের ভাই যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছেন, আপনাদের যে অতিথিরা, এখানে ওই যে বলতেছেন বিএনপি ওই করেছে র্যাব তো গঠন করেছিল বিএনপি, সেটা হাসিনা সরকার কি করেছিল, এটাকে আরেকটু ডেভেলপ করে এটাকে গ্রুপ করেছিল। আর বর্তমান এই যে ইংলিশ সরকার সেটাকে মব জাস্টিস বানাই। আমরা কাকে বিশ্বাস করবো, কাকে কি করবো? আবার ওই যেখানে হাসিনা 400 কোটি বানাতে, আর বর্তমান সরকারে কি হয়েছে 3 মাসে 300 কোটি বানায়। আবার যে সিলেট খাতা পাথর গুলা দেখেন, এই বিএনপির লোকগুলো সব তুলে নিয়েছে, পূজায় রাখতে পাই আল্লাহ জানে। তো এই জন্যই আপনারা বলেন যে এই দল ভালো ওই দল ভালো। এই দেশটা কি হচ্ছে, কার দেশ, কে নিয়ে যাবে, কার পক্ষে নিয়ে যাবে? ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলছেন। অত্যন্ত সুন্দর কথা বলছেন। ধন্যবাদ। আপনি একজন প্রবাসী, আমরাও প্রবাসী। আপনার কথার অ্যানসারটা আমার নেক্সট কথার ভিতরে আসি দিয়েছে আসলে। আমি যেটা বলতে গেছি, থ্যাংক ইউ। আমি আপনার কাছে যাচ্ছি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন মেজর জেনারেল জাহাঙ্গীর চৌধুরী, উনি বলতেছেন যে এই যে মব জাস্টিস, এই যে মানুষকে এবং সামুরাদি কোপাচ্ছে, ভিডিও করতেছে, কিন্তু কেউ ওটাকে প্রতিহত করে না। এখন সামাজিক এবং রাজনৈতিক দলগুলির তো দায়িত্ব আছে সব ব্যাপারে। আপনার মতামত কি এই মব জাস্টিস করা এবং এইভাবে? এবং দর্শক ওই যে নিউ মার্কেটে অনেকগুলি দোকানে সামুরা বিক্রি করে দেখছেন তো আপনারা, এই ব্যাপারে আপনার প্রবাস থেকে মতামতটা কি? খুবই দুঃখজনক। আসলে আমাদের সময়ের বিবর্তনে, আমাদের প্রযুক্তি আসার পর থেকে একটু মানুষের পিস্তল নাই, মানে সামাজিকভাবে, সমষ্টিগতভাবে আমাদের সমাজের মানুষের মানে মানসিকতার অবক্ষয় হয়েছে। হ্যাঁ, তো একটা সময় ছিল যখন কারোর উপর অন্যায় হচ্ছে, বাকি সবাই ওখানে ছাপায় পড়তো কিভাবে মানুষকে উদ্ধার করব। তখন কিন্তু মানুষের হাতে হাতে মোবাইল ছিল না। হ্যাঁ, এখন যেটা জিনিসটা হয়েছে, তাকে উদ্ধার না করে
তারা ভিডিও ধারণে বিজি হয়ে যায়। মানুষের প্রতি যে মানুষের একটা মমত্ববোধ, মনুষ্যত্ববোধ, ওই জিনিসটা কিন্তু হ্রাস পেয়েছে। আর আর মব কালচারের যে বিষয়টা আপনি বললেন, আমরা বিগত 16 বছর কোথায় ছিলাম? আমরা তো মবের ভিতরেই ছিলাম। ধন্যবাদ আপনার কাছে। স্টেট স্পন্সর্ড মব, যে পিআরপি যে বিষয়টা আর কি, পিআর সিস্টেম যেটা, এটা অনেকে এখনো আসলে এটা বুঝতে পারছে না এই ব্যাপারে, এবং অনেক রাজনৈতিক দলের অনেকে বলছে এটা ঠিক না। আপনার মতামত কি প্রবাস থেকে এই প্রক্রিয়া সরকার গঠন? এবং বিএনপি তো সবসময় ঐক্যমত সরকার 2001 সালেও করছে। মানে পিআর সিস্টেম, আমার কাছে আপনার কাছে ফিরে আসবো আমি পিআর সিস্টেমকে সাপোর্ট করি। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আচ্ছা, পৃথিবীর 91টা দেশে এটা প্র্যাকটিস হয়। জি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যদি আপনি পিআরটাকে ইন্ট্রোডিউস করেন, যদি এটা অ্যাপ্লাই করেন, তাহলে যে সব দলরা ছোট ছোট দল তারা ভাবছেন যে তারা সংসদে আসবেন, ওটা কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটা অ্যাপ্লাই করা হয়, আপনার মোটা দাগে আপনার 4টা ক্ষতি হতে পারে। নাম্বার 1, সেটা হলো ভারত নিজে পিআর অ্যাপ্লাই করে নাই, কিন্তু সে চায় বাংলাদেশে পিআর অ্যাপ্লাই হোক। এটা বুঝতে হবে, এর দ্বারা ভারতের স্বার্থ উদ্ধার হবে, বাংলাদেশের ক্ষতি সাধনের সম্ভাবনা রয়েছে। নাম্বার 1। নাম্বার 2, আপনি আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিল না, ধরেন আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিল না, কিন্তু নর্মাল তারা ভোটার, এরকম যদি 300 আসন থেকে 300 ব্যক্তি দাঁড়ায় যায় এবং তারা যদি প্রত্যেকটা আসনেও ফেল করে, হ্যাঁ, কিন্তু সমষ্টিগতভাবে দেখা যায় অ্যাভারেজ তারা 20% ভোট পেয়ে যায়। তো 20% যদি ভোট যদি পায়, তাহলে 60টা সিট নিয়ে তারা সংসদে যাবে, দেওয়ার পর তারা হয়ে যাবে বিরোধী দল। নাম্বার 2। নাম্বার 3তে আসেন, ধরেন ওভাবেও আসলো না, আওয়ামী লীগ চলে গেছে, তার কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তার দোসরের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ না, সেটা হলো জাতীয় পার্টি। জাতীয় পার্টি তো নর্মাল 4-5টা সিট পাবে, কিন্তু আওয়ামী লীগ যদি এটা অ্যাড হয়ে যায়, পিআর সিস্টেম অ্যাপ্লাই হলে যেটা হবে যে জাতীয় পার্টি 300 আসনে তার মানে নমিনেশন দিয়ে দিবে। তো ওই 300 আসনে কি হবে, 4-5টা জাতীয় পার্টি বাদ দিয়ে মনে করেন যে 280-90টা আওয়ামী লীগের লোক দাঁড়ায় যাবে জাতীয় পার্টির নামে। তো ওভারঅল দেখা গেল তারা 20-25% ভোট পেয়ে গেল। তো মানে 60 থেকে 70টা আসন নিয়ে জাতীয় পার্টির নামে তারা চলে আসতে পারে। এটা পিআর হলে সম্ভব। প্রত্যেকটা আসনে ফেল করছে, বাট তারা সংসদে চলে আসছে, মানে এভারেজ ভোটে। হ্যাঁ, আর আপনার এরপরে মনে করেন যে পিআর সিস্টেম যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে আপনার হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ছোট ছোট দলগুলো ওরা মানে অনেকে বুঝতে পারছে না, মানে বাংলাদেশ এখনো রেডি না পিআর এর জন্য। বলেছেন পিআর সিস্টেম পৃথিবীর অনেক দেশে রয়েছেন, কিন্তু বাংলাদেশ বর্তমানে এই স্টেজে নাই যে পিআরটা অ্যাপ্লাই হোক, যেটা ইন্ডিয়াতে নাই, আমার দরকার। আমি পলিটিক্সটা নিয়ে একটু বলি। উনি যে জাতীয় পার্টির ব্যাপারে বলছেন, আমি গত সপ্তাহের টক শো, আপনারা গত সপ্তাহের বাংলাদেশের নিউজে আমি দেখলাম আনোয়ার হোসেন মঞ্জু সাহেব জাতীয় পার্টির একটা অংশ, জিএম কাদের সাহেব হয়তো ওনাকে সরায় দেওয়া হয়েছে নাকি, বিষয় ওনার যে টোন, যে কথা বলার যে ভঙ্গি, এতে মনে হচ্ছে যে এই সরকার মনে হয় তাদেরকে কোনো সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, তারা হয়তো একটা পার্টে চলে আসবে নির্বাচনে। এটা একটা বিশ্লেষণ। আর একটা বিশ্লেষণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একজন জ্ঞানী মানুষ, আমেরিকার সাথে ওনার লবিং রয়েছে। উনি আই আন্ডারস্ট্যান্ড, আমরা কিন্তু ইন্ডিয়া বিরোধী, আমরা যারা ফেসিবাদকে সরানোর পেছনে আমাদের যে মূল আন্দোলনটা ছিল, যে ফেসিবাদ ছিল ইন্ডিয়াপন্থী, এবং ইন্ডিয়া আমাদের মধ্যে দিয়ে ট্রানজিট সহ বিভিন্ন অপকর্ম বাংলাদেশকে গ্রাস করার তারা সবসময় বৈধ দিতে হয়, কারণ ওই সুবিধা নেওয়ার জন্য 71টা 72টা সুবিধা নিয়েছে। যে এই ইন্ডিয়া বিরোধী বিষয়টা শেখ হাসিনাকে মানুষে অনেকটা, মানে বাংলাদেশের যে বুদ্ধিজীবীরা ছিল অনেকেই তার সমালোচনা করেছেন, এবং ইভেন ওনার যে পরিবারের মানুষ হিসেবে কি বলে কাদের সিদ্দিকী সাহেব, উনিও বলছে যে বেয়াদব মহিলা, এবং আরো অনেকে বলছে। বিষয় হচ্ছে, বলার কারণ হচ্ছে উনি মুরব্বীদেরকে সম্মান করতো না। উনি ওনার যে সিনিয়রদেরকে যথার্থ সম্মান মূল্যায়ন, বাংলাদেশ সুশীল সমাজকে উনি বলতো যে 12টার পরে 1টার পরে গিয়ে টক শো করে, এটা করে, আর সময় নাই, তারা রিটায়ার, তারা লস প্রজেক্ট, এগুলো বলে সম্বোধন করতে হতে। এই জিনিসটা ডক্টর ইউনূস হয়তো স্ক্রিনে এসে বলে না, কিন্তু ওনার ব্যবহার আচরণ কিন্তু এরকমই মনে হচ্ছে আমার কাছে। কারণ বাংলাদেশে অনেক বড় বড় রাজনীতিবিদরা রয়েছে, বিভিন্ন পার্টির, বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তি, তাদেরকে ইনক্লুড করতে পারছেন না, উনি ফেইল্ড। উনি যদি ইনক্লুড করে, তাদের সাথে পরামর্শ করে দেশটাকে টোটালি একটা সংস্কার একটা মতামত নিতে ওনাদের কাছ থেকে, মানে হোয়াট উইল বি দ্য মানে স্ট্রাকচার,
এই মতামতটুকু কিন্তু নিচ্ছেন না। উনি প্রথমে এসে আলমকে, আমি যে আমার প্রথম পার্টে বলছি, মাস্টার মাইন্ড বানাই দিচ্ছে একটা ছেলে মানুষকে। আমার রাজনীতির বয়সও ওই ছেলে রয়েছে না, 34 ইয়ার্স আমার রাজনৈতিক বয়স। আমি ছোট্ট একটা মানুষ বসে, আমার আপনার আরো বেশি হইতে পারে, আমার চেয়ে আরো অনেক সিনিয়র রয়ে গেছে, আমাদের নেতারা জীবিত। তে উনি আইসে একটা তারেক, আমরা একজন, এই তুমি কেমন আছো, ভালো আছো, পাম্পট্টি মারে না, মানে ট্রেনের চাকায় পাম্প, এই ট্রেনের চাকায় পাম্পের মতো একটা পাম্প দিয়ে এই কথা বললা আরো নষ্ট করছে ছাত্রগুলারে। যেই কারণে ওই যে ভদ্রলোক যে বললো, ফোন কলার যে বললো যে আমরা তো বিভিন্ন সময় দেখেছি, কারো সময় র্যাব সৃষ্টি হয়েছে, কারো সময় 400 কোটি বানাইছে, পিওনে বানাইছে, এখন আবার 6 মাসের মধ্যে পিওনে বানাই ফেলাইছে 300 কোটি। তো বাংলাদেশের মধ্যে আমরা যারা প্রবাসী, আমরা তো আমাদের পুরোটা হৃদয় পড়ে থাকে দেশে, আমরা তো আমাদের পরিবার সুখে থাকুক এই জন্য আমরা অনেক পরিশ্রম করি, অনেক কিছু নেই। দেশের মানুষ কিন্তু আসলে ভালো নেই, একটা শ্রেণী একদম হাই লেভেল, একটা শ্রেণী একদম নিম্ন শ্রেণীতে, এক বেলা খাওয়ার অবস্থানে প্রচুর মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে এখনো 28%, 30%। ডক্টর ইউনূস কি দারিদ্র সীমার থেকে এখন এই সরকার এসে কোনো কিছু করতে পারছে? উনি মাইক্রো ক্রেডিটের উপর যত কিছু নিয়েছিল যখন বিভিন্ন সরকার ছিল, উনি পিছনে কাজ করছে। এখন উনি চেয়ারে বসার পরে এই বাচ্চা ছেলেরা যারা আন্দোলন করছে তারাও তাদের জায়গাতে উনি নিজেই সরাইছে, আমি মনে করি। উনি ওনাদেরকে ডাইনা আনছে, আইনা বড় বড় কথা বলা শিখাইছে। এখন তারা কি করে যে অল্পতে পাকিলে, একটা কথা আছে না, যে যদি পাকার বয়স, কাঁচা বয়সে পাইকা যেত, পাকার বয়সে পৌঁছা যাবা, তারা তো পাকার বয়সে পৌঁছে যাবে। এরা 55 জন আছে, এই ছেলেগুলোর কিন্তু অনেক অভিজ্ঞতা ছিল, তাদেরকে কাজে লাগাতে পারতো ডক্টর মোহাম্মদ ইউনূস। না লাগাই ওনাদেরকে আশকারা দিয়া, উস্কানি দিয়া, এটাকে আমি জানি না উনি কিভাবে সংস্কার করছে, কার ইন্ধনে চলছে। আমার যদি সুযোগ দেন বলবো। ধন্যবাদ দর্শক, অনেক বলে ফেলেছি। আমাদের এখানে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু গতকালকে নওগাঁতে উনি আপনার এখানে তো উনি যুক্ত হন সবগুলোতে। উনি বলছে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র চলছে এই নির্বাচন নিয়ে। এখন এটাকে মিন করছি হাসিনাকে ফেরত আনা, যে গোপন গেরিলা যে একটা পরিকল্পনা তারা আপনার জালের মতো বাংলাদেশে আপনার করছে। এবং আপনারা দেখছেন যে সেখানে যে একজন মেজর সাদেক সেনা কর্মকর্তা, স্ত্রী, সুমাইয়া, এদের এই যে একটা নেটওয়ার্ক করার গ্যাং আর্মিদের ভিতরে, এবং ওরা অ্যারেস্ট করে আর্মি জেনারেলের ধন্যবাদ। তো এটা পরিকল্পনাটা কি ছিল তাদের? আমি ওই পেয়ারের একটা পয়েন্টেড বাকি ছিল। আচ্ছা, ওটা হলো যে পেয়ার হলে যেটা হবে, একটা দুর্বল সরকার আসবে। বিএনপি যদি 40% ভোট পায়, তাহলে সংসদ আসন হবে 120টা। সে একটা কোয়ালিশন সরকার হতে হবে। আর ভারত এটাই চায় যে দুর্বল সরকার থাকুক, তার উপরে কাঁঠাল ভেঙে খাবে। থ্যাংক ইউ। এই পার্টিকুলার এই কোশ্চেনটা হলো জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে, যেটা আওয়ামী লীগের ইন্ধনে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হওয়ার একটা চান্স আছে। গত 15 বছর শেখ হাসিনা ভারতের সহযোগিতায় যে পিকচারটা নিছে, আমরা মুসলমান, আমরা বাইতুল মোকাররমে নামাজ পড়তে যাই, বের হই, তুমি একটা অন্যায় করছো, অন্যায় আমরা প্রতিবাদ করি, উত্তর গেটে দাঁড়ায় ও একটা পিকচার নেয়, আর প্রথম আলো ডেইলি স্টাইলের লেখে এই তো জঙ্গিবাদের উত্থান। ভারত আবার বসে আছে, ওই যে প্রথম আলো রেফারেন্স দেয়, ও আবার ওয়ার্ল্ড ওয়াইড ওই নিউজটার বিক্রি করে। আমি যদি সরে যাই তাহলে এই দেশে জঙ্গিবাদের উত্থান হবে। আর এই যে অস্ত্রের কথাটা যেটা বলতে, ওইটারই ধারাবাহিকতা, যে এই অস্ত্র আনছে, তারা কি করবে, পার্টিকুলার কিছু উপাসনালয়, সংখ্যালঘুদের উপাসনালয়, তারা একটা হয়তোবা হামলা করতে পারে। করার পর দেখা যাবে, দেখো আমরা চলে গেছি, এই সরকার আমলে মাইনরিটি পিপল তারা নির্যাতিত হচ্ছে। আর ওয়ার্ল্ড ওয়াইড মাইনরিটির উপর নির্যাতন বিষয়টা খুবই চলে। যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড এটা মানে করতে পারেন, সরাই দিতে পারেন, তাহলে আপনি একটা সিম্প্যাথি পাবেন। তো ওই জিনিসটাই করার জন্য তারা একটা প্রক্রিয়া চালাচ্ছে। তো ইলেকশন যত ঘনিয়ে আসবে, এরকম স্টেপ বাই স্টেপ তারা পদক্ষেপ নেবে, এগুলো আরো বাড়বে। আমরা 30 সেকেন্ড একটু সময় দেন পিয়ার নিয়ে। পিয়ারের সবচেয়ে ক্ষতিকর হবে, পিয়ার গভর্নমেন্ট হলে পিয়ারের গভর্নমেন্টের ভিতরে অনেক আওয়ামী লীগের লোকজন ঢুকে যাবে সিস্টেমেটিক, যেহেতু তারা গত 15 বছর লুটের তো আর কোনো সীমানা নাই। কয়টা 20টা না 40টা ব্যাংক যেখানে লুট করা হয়েছে অলরেডি। হ্যাঁ, ওই টাকা দিয়ে অনেক লোকে ইয়াতে ঢুকবে, কন্টিনিউয়াস বিশৃঙ্খল ঘটবে। এবং পিয়ার হইলে দেখা গেছে 6 মাস পর আবার ইলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ভিতর থেকে যারা অনেকে সংসদ ভাঙি দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে পিয়ার দরকার নেই, যারা অনেক এমপিরা বিক্রি হয়ে যাবে এই ফাঁকে। এবার আপনার যে আপনার যে দুর্নীতির কথা, তাহলে একটা কথা বলতে হয় যে ইংল্যান্ডের ন্যাশনাল আপনার যে ক্রাইম এজেন্সি অলরেডি বাংলাদেশের যে ভূমিমন্ত্রী ছিল সাইফুজ্জামান 17 কোটি পাউন্ডের
সম্পদ এবং সালমান এফ রহমানের ছেলের আপনার আহমদ শাওন এবং তার ভাতিজা আহমদ শাহরিয়ার, তাদের এই যে 17 কোটি পাউন্ড এটা অলরেডি ইয়ে করার জন্য ন্যাশনাল আপনার ক্রাইম এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনার মতামত প্রবাসীদের? জি, আমরা 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 প্রতিদিন কাজ করি প্রবাসী লোকগুলা। কলার আছে, থ্যাংক ইউ। আমাদের কলার মাশাআল্লাহ আজকে অনেক। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে কোথা থেকে বলছেন? পরিচয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদেরকে ধন্যবাদ, আপনি যে একটা ভালো এই উদ্যোগ নিতেন প্রবাসীদের ক্ষেত্রে। আমি বলতে চাই আপনারা একটু বলবেন আসলে বাংলাদেশে পিয়ার সিস্টেম হলে এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটা কক্ষ হলে আসলে খুব ভালো হবে। কারণ ওই যে আমাদের বদিউল আলম মজুমদার এই ধরনের যারা সুশীল সমাজের লোকেরা উপকৃত হবে, তাদেরকে ইনক্লুড করা যাবে। জি, আর নিম্নপক্ষে কিছু নির্বাচিত প্রতিনিধিরা গেল, রাইট, এটা কেমন হয় আপনারা? ভেরি গুড, ধন্যবাদ। এটা আমাদের আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি শুনেন আমাদের ভাইয়া খুবই ভালো আপনি কথা বলছেন। আমরা পিআর এর বিপক্ষে না, কিন্তু পিআর হ্যাঁ পিআর এর জন্য আমরা এখনো রেডি না। আমরা বারবার বলতেছি, যেহেতু আমাদের অলরেডি 16 বছরের একটা প্যাসিবাদ সরকার থেকে জাস্ট দেশ মাত্র মুক্ত হয়েছে। এখনো গণতান্ত্রিক কোনো সরকারও আসে না, দেশের ইকোনমিকে এখনো স্টেবল না, দেশে ইনভেস্টমেন্টও হইতেছে না। আরেকজন কলার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিন। আমার পরিচয়, আমি ম্যানচেস্টার থেকে করছি। জি, মাশাআল্লাহ। বলুন ভাইয়া। ভাই বলেন। ভাই আমার নাম নওয়াব আলী। জি, আমার কোয়েশ্চনটা হইল যে প্রবাসী কইন জি, আর প্রবাসীর অধিকার দাবি, রেমিটেন্স যোদ্ধা, এইসব ওয়ার্ড গুলা গালি সমতুল্য হয়ে গেছে ভাই। আমি একজন সিলেটের লোক, দেশ কিছু টাকা ইনভেস্টমেন্ট করছিলাম টাউনও ভাই, দখল করার তো দূর কথা, যেগুলো কিছু যায় খালি কয় টাকা দেও। আর ওখান লাগে বিএনপি আইব, জিয়া পরিবারে লন্ডন পয়সা প্রচার করবা, ও আওয়ামী লীগ লাগান। এই একটা কইনের বোথ সাইড সেম। ধন্যবাদ কলার। আপনি সুন্দর আপনার অ্যান্সার আমাদের গেস্টরা দিবে ইনশাআল্লাহ। আপনি দেখতে থাকেন। 2 মিনিট বলতেছে আমাদের। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার আমার ইয়েটা 1 মিনিটে আপনি কি বলেন? আমাদের সময় খুবই কম। আমি শেষ করব। বাংলাদেশ কোন দিকে যাবে? একজন কলার, সরি, একজন মেসেজ পাঠাইছে, আপনারা শেষ করতে হবে। আমি পরে আপনার কাছে ভাইয়ার দিন আমি একটা বলেন। থ্যাংক ইউ। বলেন কি বলবো? ইব্রাহিম বেগ, ওই যে কলার যে ইয়েতে অ্যানসার কলার তো উনি মুরব্বী মানুষ, ওনার যে বেদনা আমার সেম বেদনা। আমরা যে আমার কিছু 2জন ফ্রেন্ড আছে, ওনারও ওনাদের ফ্যামিলি কর্তৃক নির্যাতিত, যে সম্পত্তি রাখছে আপন ভাইয়েরা, এবং আরেকজন আছে আপন চাস্তো ভাই। আমি দুইটা বিষয় নিয়ে, যদি টিভিতে থাকে ওই লোকে ভদ্রলোকে জানবে যে আমি কথা বলি। আমার কাছে আসছিল সিলেটের একটা বিষয় এবং আরেকটা আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিষয়। তে আমরা প্রবাসী নির্যাতিত, আমরা এইটুকু বহুত আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সবার আমলে মনে হচ্ছে যে আমরা নির্যাতিত হচ্ছি। তবে একটা জিনিস হচ্ছে যে এখন যে নতুন একটা প্রেক্ষাপট আসতেছে, আমাদের নেতা, প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন যে প্রবাসীদের অধিকারের জন্য অধিকার না, ওনাদেরকে কাট করে দেওয়া হবে, প্রবাসী পরিবারদের কাট করে দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় আসলে প্রবাসীদেরকে কাট করে দেওয়া হবে, যত ধরনের ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, আইনি সহায়তা, এভরিথিং প্রবাসী পরিবার পাবে। আরেকটা জিনিস, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, যেটা ওই আমি সাপোর্ট করি, যিনি বলছে এবং তারেক রহমানের আমাদের 31 দফার মেইন এই পয়েন্টই ছিল উচ্চ কক্ষ নিম্ন কক্ষ 2023 সালের সভাতে। ধন্যবাদ আপনাদের। আমরা চাই যে সময় খুবই আমরা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আমাদের প্রস্তাবনা, বিএনপির প্রস্তাবনা। এবার আপনার মতামত কি? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আমরা একটা গণতান্ত্রিক শান্তি শৃঙ্খল বাংলাদেশ চাই, যেখানে সকল প্রবাসী দেশে সবাই জায়গা পাবে ইনশাআল্লাহ। এখানে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক মূল্যবান কথা বলছেন। আপনাদের অনেক কলার ছিল আজকে আমাদের, মাশাআল্লাহ। আমাদের কলারকে আমরা সুযোগ দিচ্ছি জন্য আপনারা কথা কম বলতে পারছেন। ধন্যবাদ। আগামী বুধবার আমাদের প্রবাসীদের পার্লামেন্টে প্রতিনিধির জন্য আমরা টকশো করবো। আমাদের সম্মানিত গেস্ট আসবে।